হ্যালো স্টুডেন্টস, তাহলে আলটিমেটলি সিবিটি তো হয়ে গেল। তো কেমন হলো কোশ্চেন? প্রথমবারের মধ্যে সিবিটি হলো, কেমন লাগলো সেই এক্সপিরিয়েন্স তোমরা শেয়ার করতে পারো। তো এরপরে আছে ইন্টারভিউ। তো ইন্টারভিউর জন্য আমি কিছু সাজেশন দেবো যে থিওরি কোশ্চেনগুলো আছে সেগুলো দেখে যাও, ঠিক আছে? কারণ অনেক ইন্টারভিউয়ার আছে যারা থিওরি কোশ্চেন থেকে ক্রস কোশ্চেন করতে ভালোবাসে। সো থিওরি কোশ্চেনটা এবং তার টপিকগুলো, রিলেটেড টপিকগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবে। আমি কিছু এখানে ডিসকাস করার চেষ্টা করছি, যতটা সম্ভব কভার করা যায়, ঠিক আছে? তো আজকের ডিসকাশন হচ্ছে এই সিপিটি এক্সামিনেশন যেটা হলো 2026, এটা যারা ইন্টারভিউ দেবে বাকি ওদের জন্য কাজে লাগবে, প্লাস যারা ইন ফিউচার সিবিটি পরীক্ষা দেবে ওরা এর থেকে কিছু লাভবান হতে পারে। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন ছিল দ্য পালমোনারি ভেইনস ড্রেন ব্লাড ইনটু হুইচ চেম্বার অফ হার্ট। এটা তো ইজি কোশ্চেন, এটা সবাই পারবে। তো আনসার হচ্ছে লেফট এট্রিয়াম। ওকে, এখানে ডায়াগ্রাম দিয়ে একটু দেখে দিলাম। তো এটা সবাই জানো, এটা সবারই পারার কথা। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য ইউরেটার। এটাও ইজি কোশ্চেন, তো এটা ডিসকাস করছি না, এই ছবি দেখেই বোঝা যাচ্ছে যেটা কী করে কিডনি থেকে ইউরিন ব্লাড অবধি পৌঁছে দেয়। এটা হচ্ছে ইউরেটারের কাজ, ঠিক আছে? এবার আসি নেক্সট কোয়েশ্চেন, হুইচ প্লাজমা প্রোটিন ক্যারিজ দ্য লার্জেস্ট প্রপোর্শন অফ সার্কুলেটিং T4। এটা হচ্ছে কিন্তু খুব একটা ইজি কোয়েশ্চেন নয়, বা জানতে হবে যেগুলো, মানে এইবার কোয়েশ্চেন যেগুলো এসছে তার মধ্যে কিছু কোয়েশ্চেন হচ্ছে ইজি কোয়েশ্চেন, কিছু হচ্ছে মিডিয়াম রেঞ্জ কোয়েশ্চেন, আর কিছু হচ্ছে টাফ কোয়েশ্চেন, ঠিক আছে? সব কোয়েশ্চেনই এটাই থাকে, এরকমই থাকে, কিছু পরিমাণ টাফ থাকে সবসময়, কিছু খুবই ইজি থাকে, আর কিছু থাকে যেগুলো এরকম ডিটেলসে পড়লে তারপর পারা যাবে। সিলেবাসের মধ্যেই কিন্তু একটু ডিটেলসে পড়তে হবে। তো এটা একটা সেরকম কোয়েশ্চেন। তাহলে এটা কি কোয়েশ্চেনটা করেছে, হুইচ প্লাজমা প্রোটিন ক্যারিজ দ্য লার্জেস্ট প্রপোর্শন অফ সার্কুলেটিং T4, মানে থাইরয়েড হরমোন। অপশন দিয়েছে অ্যালবুমিন, থাইরয়েড বাইন্ডিং গ্লোবুলিন, ট্রান্সথাইরেটিন, আর হচ্ছে গ্লোবুলিন A। তো আনসার হচ্ছে থাইরয়েড বাইন্ডিং গ্লোবুলিন। এটা নিয়ে একটু ডিসকাস করি। তাহলে থাইরয়েড হরমোন কোথায় তৈরি হয়? থাইরয়েড গ্ল্যান্ডে। তো সেখান থেকে সেটা রিলিজ হবে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিনথেসিস হওয়ার পর। এবার সেই গ্ল্যান্ড থেকে আলটিমেটলি কোথায় যাবে? টার্গেট অর্গান, মানে যেখানে গিয়ে কাজ করবে। তো এই যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে টার্গেট অর্গানে যাবে ব্লাডের মাধ্যমে ক্যারি হয়ে। তো সেটা কি করে যাবে? যেগুলো যে সাবস্টেন্সগুলো মানে ওয়াটারের মধ্যে ডিজলভ হতে পারে সেগুলো তো ডিজলভ হয়ে যাবে, আর যেগুলো ডিজলভ হতে পারে না সেগুলো ক্যারি করার জন্য প্রোটিন থাকে, প্লাজমা প্রোটিন। তো সেরকম একটা হচ্ছে T4, যেটা লাইপোফিলিক, মানে ওয়াটারের মধ্যে ডিজলভ হয় না। তো সেই জন্য থাইরক্সিন বা T4 ক্যারি করার জন্য ক্যারিয়ার প্রোটিন দরকার হয়, প্লাজমা প্রোটিন। তো এরকম যেগুলো দিয়ে থাইরয়েড হরমোন ট্রান্সপোর্ট হয় সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে থাইরয়েড বাইন্ডিং গ্লোবুলিন 70-75%, আর যেগুলো কম পরিমাণে সাহায্য করে সেগুলো হচ্ছে ট্রান্সথাইরেটিন আর অ্যালবুমিন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে রোল অফ থাইরয়েড বাইন্ডিং গ্লোবুলিন। এবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, এ রাইট শিফট অফ অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ indicates increased affinity of hemoglobin
for O2, decreased release of O2 to tissues, increased release of O2 to tissues, and no change in oxygen delivery. তাহলে এটা কিন্তু যখন আমরা ক্লাস নিয়েছি অক্সিজেন ট্রান্সপোর্ট ইন ব্লাড, সেখানে কিন্তু এগুলো পড়িয়েছিলাম। তো সেখানেই আছে যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। তো কী জিনিস সেটা হচ্ছে আমরা জানি যে অক্সিজেন ব্লাডের দুভাবে ট্রান্সপোর্ট হয়। একটা হচ্ছে মেজর পোর্শনটা যায় হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, আর কিছু পরিমাণে অল্প পরিমাণ সেটা ডিরেক্টলি ব্লাডের মধ্যে ডিজলভ অবস্থায় ট্রান্সপোর্ট হয়। এই দুটোর মধ্যে আবার একটা রিলেশন থাকে। সেই রিলেশনটাকে আমরা যদি ভ্যালুগুলোকে এরকম গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তখন একটা এস শেপড একটা গ্রাফ পাওয়া যায়। ঠিক আছে, সেটাই হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। তো এই গ্রাফে আমরা কি করি, এক্স অ্যাক্সিস বরাবর কী দিই PO2, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কী দিই হিমোগ্লোবিন স্যাচুরেশন। ওকে, তো এখানে তো পিকচারে দেখা যাচ্ছে যে রেডটা হচ্ছে মিডলে থাকছে। তো যখন রাইট শিফট হচ্ছে সেটা গ্রিন দিয়ে ডিনোট করছে, আর ওইদিকে লেফট শিফট হচ্ছে মানে ব্লু দিয়ে ডিনোট করছে। তো এবার কী কী কারণে রাইট শিফট হয় আর কী কী কারণে লেফট শিফট হয় এটা জানতে হবে। আর হচ্ছে গিয়ে যে শিফট হলে তার এফেক্ট কী হবে সেটা জানতে হবে, যেটা এই কোশ্চেনের মধ্যে ছিল। ঠিক আছে, যে রাইট শিফট হলে কী হবে, ইনক্রিজ রিলিজ অফ O2 টু টিস্যুজ। এই যেখানে ছবির মধ্যে দেওয়া আছে রাইট শিফট হচ্ছে তখন কী হচ্ছে, ডিক্রিজড O2 অ্যাফিনিটি, সো ইনক্রিজড O2 আনলোডিং। মানে যদি রাইট শিফট হয় তাহলে হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে যাবে, তার ফলে হিমোগ্লোবিন অক্সিজেন ছেড়ে দেবে, সেই অক্সিজেনটা তখন টিস্যুতে কাজে লাগাতে পারবে। সো রাইট শিফট হলে অক্সিজেন রিলিজ হয় টিস্যুতে বেশি বেশি করে, আর লেফট শিফট হলে ঠিক তার অপোজিটটা হয়। এই যে এই রাইট শিফট অফ দ্য অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ ইন্ডিকেটস decreased hemoglobin oxygen affinity, facilitating easier oxygen release to tissues. এবার এই কজগুলো জিজ্ঞেস করতে পারে যে কজেস ফর রাইট শিফট, সেগুলো কি, ইনক্রিজড পার্শিয়াল প্রেশার অফ CO2, ডিক্রিজড pH, ইনক্রিজড 2-3 DPG, এক্সারসাইজ, ইনক্রিজড টেম্পারেচার, এগুলো। A left shift in the oxygen hemoglobin dissociation curve means hemoglobin has higher affinity for oxygen, binding it more tightly and releasing it less readily. মানে অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের অ্যাফিনিটি বেড়ে যাচ্ছে, তার ফলে ও কম ছাড়বে, টিস্যুতে অক্সিজেন রিলিজ কম হবে। তাহলে কী কী কারণে হতে পারে, এটা হচ্ছে হাই pH মানে অ্যালকালাইসিস, লো টেম্পারেচার, লো কার্বন ডাইঅক্সাইড, লো 2-3 DPG, আর যেটা জিজ্ঞেস করতে পারে যে ফিটাল হিমোগ্লোবিন। তাহলে অ্যাডাল্ট হিমোগ্লোবিনের সাথে ফিটাল হিমোগ্লোবিনের একটা ডিফারেন্স হচ্ছে এখানে, যে ফিটাল ব্লাড হ্যাজ এ হায়ার অ্যাফিনিটি ফর অক্সিজেন, কজিং এ লেফট শিফট টু এক্সট্রাক্ট অক্সিজেন ফ্রম দ্য মাদার্স ব্লাড। মানে এটা অ্যাডাপটিভ মেকানিজম, মানে ফিজিওলজিক্যাল একটা অ্যাডাপটিভ মেকানিজম, যাতে করে বাচ্চা মায়ের শরীর থেকে অক্সিজেন নিতে পারে। এই কারণে এই জিনিসটা মানে বেনিফিশিয়াল। সো ফিটাল হিমোগ্লোবিনের কী হচ্ছে, তাহলে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি বেশি থাকছে। আরেকটা হচ্ছে কার্বন মনোক্সাইড পয়জনিং, সেখানে কী হচ্ছে, কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে যাচ্ছে, তো শিফটিং দ্য কার্ভ লেফট অ্যান্ড সিভিয়ারলি হিন্ডারিং অক্সিজেন রিলিজ। তাহলে এগুলো হচ্ছে লেফট শিফটের কিছু এক্সাম্পল। নেক্সট কোয়েশ্চেন, অ্যানিমিয়া ইজ প্রাইমারিলি ডিফাইন্ড অ্যাজ দ্য রিডাকশন ইন, এটাও একদম বেসিক কোয়েশ্চেনই, হোয়াইট ব্লাড সেল কাউন্ট, ব্লাড গ্লুকোজ লেভেল, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ ব্লাড, প্লেটলেট কাউন্ট। সো দ্য আনসার ইজ অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ ব্লাড।
তাহলে আমরা একটু ডিটেলস যদি পড়ি, অ্যানিমিয়া ইজ এ কন্ডিশন হোয়ার ব্লাড হ্যাজ এ লোয়ার দেন নর্মাল নাম্বার অফ হেলদি রেড ব্লাড সেল অর হিমোগ্লোবিন। তাহলে হয় আরবিসি কমে গেছে বা তার ভেতরে হিমোগ্লোবিন কমে গেছে, এটাই হচ্ছে অ্যানিমিয়া। অক্সিজেন ট্রান্সপোর্ট ইন ব্লাড প্রাইমারি অকার্স ভায়া হিমোগ্লোবিন ইন আরবিসি উইথ about 98% binding to hemoglobin, allowing each molecule to carry 4 oxygen atoms. তো এটা জিজ্ঞেস করতে পারে যে তাহলে একটা হিমোগ্লোবিন মলিকুল কটা অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে? 4টে। ওকে, 4টে মলিকুল। এ স্মল পার্ট অফ O2 about 2% dissolves directly in the plasma। ঠিক আছে, যেটা বলেছিলাম তাহলে যে অল্প পরিমাণে ডিরেক্টলি প্লাজমাতে ডিজলভ হয়ে ক্যারি হয়। আচ্ছা, আরেকটা জিজ্ঞেস করতে পারি যে টোটাল আর্টেরিয়াল অক্সিজেন কন্টেন্ট CO2, মানে তাহলে এই তো দুটো আমি বললাম যে দুভাবে যাতে দিতে পারে, দুটোর মধ্যে একটা হচ্ছে ডিজলভ অবস্থা, আরেকটা হচ্ছে O2 হিমোগ্লোবিন সাথে বাইন্ড করে। তাহলে এই দুটো মিলিয়ে তাহলে টোটাল যেটা সেটাই হচ্ছে টোটাল আর্টেরিয়াল অক্সিজেন কন্টেন্ট। ঠিক আছে, তো এটা আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি। ফর্মুলাটা এরকম, CO2 ইকুয়াল টু হিমোগ্লোবিন ইন্টু 1.34 ইন্টু SaO2। তাহলে এটা হচ্ছে যেটা হিমোগ্লোবিনের সাথে যেটা বাইন্ড করে যাচ্ছে, আর আরেকটা হচ্ছে PO2 ইন্টু 0.003 যেটা হচ্ছে ডিজলভ অবস্থায় যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুটো মিলিয়ে হচ্ছে টোটাল অক্সিজেন কন্টেন্ট অফ ব্লাড। এবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, ফ্রম হুইচ এমব্রায়োলজিক্যাল টিস্যু ডাজ দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ড ডেভেলপ? এটা হচ্ছে গিয়ে টাফ কোয়েশ্চেন। ঠিক আছে, এটা কিন্তু মানে না জানলে এগুলো জানা ডিফিকাল্ট, জানলে এগুলো আনসার করতে পারলে ভালো হবে আর কি র্যাঙ্কিং, কিন্তু ডিফিকাল্ট কোয়েশ্চেন। তাহলে বেসিক জিনিসটা আমাদের জেনে রাখতে হবে, যখন একদম ভ্রূণ থেকে তৈরি হচ্ছে ফিটাস গ্রোথ হচ্ছে একদম শুরুতে জার্ম লেয়ার, সেটা মেইনলি 3 ধরনের টিস্যুতে ডিভিশন হয়, যেগুলো থেকে পরে বিভিন্ন রকমের অর্গান শরীরে যত আছে সেগুলো তৈরি হয়। তাহলে মেইন 3টে ক্যাটাগরি, জার্ম লেয়ার থেকে মেইন 3টে ক্যাটাগরি তৈরি হচ্ছে, একটা হচ্ছে এক্টোডার্ম, একটা হচ্ছে মেসোডার্ম, আর একটা হচ্ছে এন্ডোডার্ম। তো কোনটা থেকে কী তৈরি হয় একটা গ্রস আইডিয়া থাকলে আমরা মোটামুটি বাকিগুলো করতে পারবো, এর থেকে ফার্দার কোয়েশ্চেন এলে সেটা পারবো। আর যদি এমনি ক্রস কোয়েশ্চেন জিজ্ঞেস করে সেটা আনসার করা যেতে পারে। তাহলে এক্টোডার্ম ফর্মস দ্য নার্ভাস সিস্টেম, মানে ব্রেন, স্পাইনাল কর্ড, নার্ভস এটসেট্রা, অ্যান্ড এপিডার্মিস অ্যান্ড ইটস অ্যাপেন্ডিজেস, মানে স্কিন, হেয়ার, নেল, গ্ল্যান্ডস। তাহলে এগুলো হচ্ছে এক্টোডার্ম থেকে তৈরি হচ্ছে। মেসোডার্ম থেকে তৈরি হচ্ছে মাসেলস, বোনস, কার্টিলেজ, কানেক্টিভ টিস্যু, সার্কুলেটরি সিস্টেম পুরোটা, হার্ট, ব্লাড ভেসেল এটসেট্রা, কিডনি, স্প্লিন, গুনার্স, অ্যাড্রেনাল কর্টেক্স। ঠিক আছে, তাহলে এগুলো সব হচ্ছে মেসোডার্ম থেকে তৈরি হচ্ছে। আর এন্ডোডার্ম থেকে কী তৈরি হচ্ছে? লাইনিং অফ দ্য ডাইজেস্টিভ অ্যান্ড রেসপিরেটরি ট্র্যাক্টস লাইক গাটস, লাংস, লিভার, প্যানক্রিয়াস। আর হচ্ছে কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ডস যেমন থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, পিটুইটারি। তো অ্যাড্রেনাল কর্টেক্স কিন্তু দুটো জিনিস থেকে তৈরি হয়, একটা এখানে তো লিখছি, হ্যাঁ, দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ড ডেভেলপস ফ্রম দ্য 2 জার্ম লেয়ার্স। অ্যাড্রেনাল কর্টেক্স ডেভেলপস ফ্রম দ্য মেসোডার্ম অ্যান্ড ইনার অ্যাড্রেনাল মেডুলা ফ্রম এক্টোডার্ম বা নিউরোএক্টোডার্ম যেটাকে বলে। ঠিক আছে, নিউরাল টিস্যু। তো দুটো থেকে তৈরি হচ্ছে, একটা মেসোডার্ম আর একটা এক্টোডার্ম। তাহলে এই হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, ইন ব্লাড ক্রস ম্যাচিং দ্য রেসিপিয়েন্টস আরবিসি or serum are mixed with option কি? Commercially prepared substances, anti-RH factor, red cells from the potential donors blood, different blood types. তাহলে ব্লাডের যে ক্রস ম্যাচিং করা হয় ব্লাড ব্যাঙ্কে, আমরা যখন একটা পেশেন্টের ব্লাড রিকুয়েশন করে পাঠাই তখন সেই ডোনার ব্লাড আর যে পাবে রেসিপিয়েন্ট ব্লাড দুটোকে ক্রস ম্যাচ করা হয়। ঠিক আছে,
তো সেটা কীভাবে করা হয় এটা নিয়েই কোশ্চেন। সো দ্য আনসার ইজ রেড সেলস ফ্রম দ্য পোটেনশিয়াল ডোনার্স ব্লাড। তাহলে ব্লাড ক্রস ম্যাচিং কী করা হয়? দ্য রেসিপিয়েন্টস সিরাম ইজ মিক্সড উইথ ডোনার রেড ব্লাড সেলস, এটাকে বলছে মেজর ক্রস ম্যাচ, টু ডিটেক্ট অ্যান্টিবডিজ দ্যাট কুড কজ ট্রান্সফিউশন রিয়াকশনস। আর এটা কী করে? রেসিপিয়েন্টস আরবিসি মিক্সড উইথ মিক্সড উইথ ডোনার সিরাম, যেটাকে মাইনর ক্রস ম্যাচ বলা হচ্ছে, টু চেক ইনকম্প্যাটিবিলিটিস। ওকে, তাহলে মেইনলি করা হচ্ছে মেজরটা, মানে মেইন ইম্পর্টেন্স যেটা সেটা হচ্ছে রেসিপিয়েন্টস সিরাম কার সাথে করা হচ্ছে? ডোনার আরবিসির সাথে, ঠিক আছে। আর উল্টোটা করা হয় সেটাকে বলছে মাইনর ক্রস ম্যাচিং। তো এখানে এবার ক্রস কোশ্চেন যেটাকে জিজ্ঞেস করতে পারে যে তাহলে ব্লাড গ্রুপিং কী কী করা হয়, সেগুলো কীভাবে করা হয়, সেই মেকানিজম। আচ্ছা, এবিও যেটা এবিও ব্লাড গ্রুপিং, তার জন্য কী করা হয়? মিক্স পেশেন্টস ব্লাড উইথ নোন অ্যান্টি এ, অ্যান্টি বি অ্যান্ড অ্যান্টি ডি, মানে আরএইচটা দেখানোর জন্য। রেজাল্ট আমরা কী করে বুঝবো? ক্লাম্পিং উইথ অ্যান্টি এ মিন্স টাইপ এ, উইথ অ্যান্টি বি মিন্স টাইপ বি, অ্যান্ড অ্যান্টি ডি মিন্স আরএইচ পজিটিভ। এইগুলো কিন্তু একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। এটা একটা ছবিতে আমি একটু বোঝাচ্ছি যে এই যে প্রোটোকল ফর এবিও ব্লাড গ্রুপিং। প্রথমে এটা কী করেছি? প্রসিডিউরটা বলছি। অ্যাড 3 drops অফ ব্লাড ইন এ ক্লিন গ্লাস স্লাইড, 3টে ড্রপ নিলাম একটা গ্লাস স্লাইডের উপরে। অ্যাড অ্যান্টিসেরা এ, বি অ্যান্ড ডি সিকুয়েন্সিয়ালি টু দ্য ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ড্রপ অফ ব্লাড। 3টের মধ্যে 3টে ড্রপ দিলাম, একটা অ্যান্টি এ, একটা অ্যান্টি বি আর একটা হচ্ছে অ্যান্টি ডি। এবার এগুলোকে ওরকম কাঠি দিয়ে প্রপারলি মিক্স দ্য অ্যান্টিসেরা উইথ ব্লাড বাই সেপারেট টুথপিক্স, ভালো করে মিশিয়ে দিলাম। এবারে অ্যালাউ টু স্ট্যান্ড ফর 2 to 3 minutes অ্যান্ড নোট ডাউন দ্য রেজাল্ট অন দ্য বেসিস অফ ক্লাম্প ফর্মেশন। আচ্ছা, তাহলে এখানে কী করে ক্লাম্প, মানে রেজাল্ট পজিটিভ হচ্ছে কখন? যখন আমরা বুঝবো ক্লাম্প ফর্মেশন হবে। সেটা কেন হচ্ছে? অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের জন্য, ঠিক আছে। এবার ব্লাড গ্রুপ আমরা জানি এ, বি, ও আর এ বি। এবার সেগুলো কিসের জন্য হচ্ছে, কেন বলা হচ্ছে? সেগুলোতে ওই অ্যান্টিজেনগুলো থাকছে, যেটাতে অ্যান্টিজেন এ থাকছে তাকে বলছে ব্লাড গ্রুপ এ, অ্যান্টিজেন বি থাকছে বলছে ব্লাড গ্রুপ বি, অ্যান্টিজেন এ বি দুটোই থাকছে তাকে বলছি ব্লাড গ্রুপ এ বি, আর ও মানে অ্যান্টিজেন এ বি কোনোটাই নেই। ওকে, মানে তার মানে অ্যান্টিজেনের উপর ডিভিশনটা করা হচ্ছে। এবার সেই অ্যান্টিজেনগুলো কোথায় থাকে? আরবিসির উপরে। ওকে, আর সেগুলোর যে অ্যান্টিবডিগুলো সবসময় থাকে প্লাজমাতে। ওকে, সো অ্যান্টিজেন থাকে আরবিসির উপরে বা সেলের উপরে, আর যেগুলো অ্যান্টিবডি সেগুলো থাকে প্লাজমাতে। এবার আমি এরকম 3টে ড্রপ নিলাম, 3টে ড্রপের মধ্যে কী আছে? আরবিসি আছে। এবার সেগুলোর সাথে আমরা কি মেশাচ্ছি? অ্যান্টি এ, অ্যান্টি বি আর অ্যান্টি ডি, ঠিক আছে, মানে অ্যান্টিসেরাম মেশাচ্ছি। তাহলে যেটার মধ্যে যদি ব্লাড গ্রুপ এ থাকে তার মানে অ্যান্টিজেন এ আছে আরবিসিতে, তো তার সাথে অ্যান্টি এ রিয়াকশন করবে, অ্যান্টি এ রিয়াকশন করে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করে কি ক্লাম্পিং করবে, ঠিক আছে। ঠিক তেমনই যদি স্যাম্পেলের মধ্যে বি থাকে অ্যান্টিজেন, তাহলে আমি অ্যান্টিসেরা বি মেশালে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করে কি করবে? ক্লাম্পিং করবে। সিমিলারলি যেটা আরএইচ পজিটিভ যদি হয় তাহলে সেই আরএইচ পজিটিভের মানে ডি অ্যান্টিজেনের সাথে এই আমাদের অ্যান্টিসেরা ডি মিশে কী হবে? ক্লাম্পিং তৈরি করবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বেসিক মেকানিজম ব্লাড গ্রুপিংয়ের জন্য। এই যে রিডিং ব্লাড গ্রুপিং রেজাল্টস, এই যে এখানে আমরা এই যে এ পজিটিভ, এ নেগেটিভ, এ পজিটিভ একটা জাস্ট আমি বলে দিচ্ছি। এ পজিটিভ মানে এ হচ্ছে গিয়ে এই যে একদম প্রথম স্লাইডটা, এ বি ডি ক্লাম্পিং হচ্ছে এতে,
বিতে ক্লাম্পিং হচ্ছে না, যেমন ব্লাড সেরকমই আছে, আর ডিতে ক্লাম্পিং হচ্ছে। তার মানে এ ক্লাম্পিং হচ্ছে মানে ওতে অ্যান্টি এ মেশানো হয়েছিল, তাহলে মানে অ্যান্টিজেন এ আছে, মানে ব্লাড গ্রুপ এ। আর ডিতে ক্লাম্পিং হয়েছে মানে ডি অ্যান্টিজেন আছে, যেহেতু ডি অ্যান্টিসেরে মেশানো হয়েছে, সো মানে তার মানে ডি অ্যান্টিজেন, ডি মানে RH পজিটিভ, সুতরাং এ পজিটিভ আর RH পজিটিভ মানে এ পজিটিভ। ওকে, সেকেন্ড স্লাইডে কী হচ্ছে, এতে ক্লাম্পিং হচ্ছে মানে ব্লাড গ্রুপ এ, কিন্তু ডিতে ক্লাম্পিং হয়নি, তার মানে ডি RH নেগেটিভ, সো আলটিমেটলি ব্লাড গ্রুপ দাঁড়ালো এ নেগেটিভ। তো সিমিলারলি বাকিগুলো আছে, এগুলো এরকম করে দেখে নিতে পারো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2016, which type of biomedical waste is disposed of in blue colored color coded containers? তো এটা কমন কোয়েশ্চেন, আমি তো আলাদা ভিডিও করেছিলাম বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে, তো সেখান থেকে দেখে নেবে, এটা কমন কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। সো আনসার ইজ গ্লাসওয়্যার অ্যান্ড মেটালিক ইমপ্ল্যান্টস। তাহলে ব্লু বিন ক্যাটাগরিতে আমরা কী কী ওয়েস্ট ফেলি, সেগুলো হচ্ছে ব্রোকেন গ্লাস, ইউজড অ্যাম্পলস, মেডিকেশন ভায়ালস, মেটালিক ইমপ্ল্যান্টস, এগুলো। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2016, হেলথ কেয়ার ওয়েস্ট ইজ সেগ্রিগেটেড ইন্টু হাউ মেনি কালার কোডেড ডিসপোজাল ক্যাটাগরিজ? এটাও একটা ইজি কোয়েশ্চেন। তো অপশন আছে এখানে চার বা 3, 2, 8, ঠিক আছে। সো biomedical waste disposal typically uses 4 color coded categories: yellow, red, blue, black, ঠিক আছে, তার সাথে হোয়াইট পাংচার প্রুফ কন্টেনার। সো মেইনলি 4টে ক্যাটাগরি, ইয়েলো, রেড, ব্লু, ব্ল্যাক, তার সাথে হোয়াইট পাংচার প্রুফ কন্টেনার। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ম্যাক্সিমাম পারমিসিবল টাইম ফর স্টোরিং বায়োমেডিক্যাল ওয়েস্ট অন হসপিটাল প্রিমাইসিস। ঠিক আছে, এটা কিন্তু টাফ বলা যেতে পারে কোয়েশ্চেন, এটা না পড়া থাকলে বলা ডিফিকাল্ট। সো আনসার ইজ 48 hours. According to the biomedical waste management rules 2016 in India, the maximum permissible time for storing untreated biomedical waste on hospital premises is 48 hours. এখানে আনট্রিটেড কেন বলেছে, মানে ট্রিটমেন্ট না করে রাখা হচ্ছে, মানে এটাকে স্টেরিলাইজ না করে বা ডিসইনফেক্ট না দিয়ে রাখা হচ্ছে। তারপরে যদি রাখা হয় তাহলে তো সোর্স অফ ইনফেকশন হয়ে যাবে বা অন্য জায়গায় ছড়ানোর চান্স থাকবে, সেই জন্য বলা হচ্ছে আনট্রিটেড। ইফ স্টোরেজ exceeds 48 hours, the facility must notify the State Pollution Control Board and provide reasons for the delay. তাহলে 48 আওয়ার্সের বেশি রাখলে তখন কিন্তু হায়ার অথরিটিকে জানাতে হবে। আচ্ছা, মাইক্রোবায়োলজি ওয়েস্ট রিকোয়ার্স অন-সাইট pre-treatment by sterilization or disinfection before being sent to a treatment facility. তাহলে এটা মনে রাখতে হবে যে 48 ঘন্টার মধ্যে হলেও মাইক্রোবায়োলজিক্যাল ওয়েস্ট যেগুলো সেগুলোকে হসপিটালেই ট্রিটমেন্ট করে স্টেরিলাইজেশন বা ডিসইনফেকশন করে তারপরে ট্রিটমেন্ট ফেসিলিটিতে পাঠাতে হবে। ওকে, তাহলে এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওই সোর্স অফ ইনফেকশন, ওই যাতে এই হসপিটাল থেকে ট্রিটমেন্ট সেন্টার অবধি যেতে, মানে ওয়েস্ট ট্রিটমেন্ট সেন্টার অবধি যেতে ওই পথেও যেন কোনোভাবে না ছড়ায় ইনফেকশন। আচ্ছা, তারপরে হচ্ছে ইন RNTCP ডায়াগনোসিস অফ পালমোনারি টিবি ওয়াজ প্রাইমারিলি বেসড অন। তো এটা ওই প্রোগ্রামের আন্ডারে এটা বলা যেতে পারে, সহজ কোশ্চেনই বলা যেতে পারে। তো কী কী অপশান দিয়েছে? চেস্ট এক্সরে, স্পুটান স্মিয়ার মাইক্রোস্কোপি, জিন এক্সপার্ট, মান্ডো টেস্ট। সো RNTCPটা কি? ওই রিভাইজড ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম। ওকে, তো এতে বলেছে টিবি কীভাবে ডায়াগনোস করা যায় প্রাইমারিলি, মানে প্রথমে আসলেই আমরা কী করব। তো আনসার ইজ স্পুটাম মাইক্রোস্কোপি। তো ডায়াগনোসিং পালমোনারি টিবি, তো কী কী সিমটমস?
তাহলে সিমটমস দিয়ে আমরা কী কী বুঝবো, ডায়াগনোস করবো? এটা হচ্ছে ক্রনিক কাফ, ফিভার, ওয়েট লস। আচ্ছা, ল্যাবরেটরি টেস্ট কী কী আছে? স্পুটাম স্মিয়ার মাইক্রোস্কোপি, নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, কালচার, আর হচ্ছে চেস্ট এক্সরে বা সিটি স্ক্যান। তাহলে ল্যাবরেটরি টেস্টের মধ্যে হচ্ছে 1 নম্বর স্পুটাম স্মিয়ার মাইক্রোস্কোপি, তারপর হচ্ছে ন্যাট নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, যার নামই হচ্ছে এখানে জিন এক্সপার্ট দিয়েছে ওটা। এরপর হচ্ছে কালচার, যেটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। এটা জিজ্ঞেস করতে পারে, তাহলে কালচার কোনটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট? কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, কালচারের সাথেই সেন্সিটিভিটি করে দেওয়া হয়, ঠিক আছে। আর এছাড়া কি ইমেজিংয়ের মধ্যে চেস্ট এক্সরে, সিটি স্ক্যান, এগুলো ডায়াগনস্টিক, এগুলো আমাদের 8। ওকে, তাহলে এগুলো হচ্ছে তাহলে ডায়াগনোসিস অফ পালমোনারি টিউবারকুলোসিস। তো অপশানে একটা ছিল মান্টু টেস্ট, তো এটা সম্বন্ধে একটু জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ মান্টু টেস্ট? এটার নাম হচ্ছে টিউবারকুলিন স্কিন টেস্ট। তো এটা হচ্ছে একটা স্কিন টেস্ট ইউজ টু স্ক্রিন ফর এক্সপোজার টু টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া। আচ্ছা, তাহলে নেগেটিভ রেজাল্ট কখন বলছে? ইউজুয়ালি মিনস পেশেন্ট হ্যাজ নট বিন এক্সপোজ টু টিবি ব্যাকটেরিয়া, আর পজিটিভ রেজাল্ট ইন্ডিকেটস পেশেন্ট হ্যাজ বিন ইনফেক্টেড উইথ টিবি ব্যাকটেরিয়া, দিস ডাজ নট মিন অ্যাক্টিভ টিবি ডিজিজ। তো এই ক্ষেত্রে কী করা হয়? এটা অ্যান্টিজেন, টিউবারকুলার অ্যান্টিজেন নিয়ে স্কিনের তলায় দিয়ে দেওয়া হয়। এবার পেশেন্টের যদি কখনও এর আগে টিবি হয়ে থাকে, তাহলে রেজাল্ট পজিটিভ আসবে যে কোনো সময়, মানে এখন হয়তো সেরে গেছে, তারপর পজিটিভ আসতে পারে, মানে এনি টাইম। হয় এখন পেশেন্টের গায়ে অ্যাক্টিভ আছে অথবা ইনঅ্যাক্টিভ আছে, ট্রিটেড হয়ে গেছে, তারপরেও এটা পজিটিভ আসতে পারে। মানে কোনো সময় একটা পেশেন্টের হয়ে থাকলেই এটা পজিটিভ রেজাল্ট পজিটিভ আসবে। আর নেগেটিভ আসবে কখন? যখন কখনোই পেশেন্টের হয়নি। তাহলে এটা হচ্ছে মান্টু টেস্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ইফ এ ডিলে ইন প্রসেসিং ইউরিন ইজ এক্সপেক্টেড, দ্য স্যাম্পল শুড বি অপশন 1 kept at room temperature, frozen immediately, refrigerated at 4 degrees Celsius and exposed to sunlight. সো এটা অপশান হচ্ছে গিয়ে রেফ্রিজারেটেড অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাও ডিটেলসে পড়লে তাহলে এটা কিন্তু আনসার করা যাবে। আইডিয়ালি স্যাম্পল শুড বি অ্যানালাইজড উইদিন 1 to 2 আওয়ার্স অফ কালেকশন। 1 থেকে 2 ঘন্টার মধ্যে টেস্ট করে নেওয়া উচিত। If a delay in processing a urine sample is expected, the sample should be refrigerated at 4 degrees Celsius, ideally in a sealed plastic bag. তাহলে যদি মনে হয় যে হ্যাঁ বেশি দেরি হবে, তখন আমরা এটাকে 4 ডিগ্রি সেলসিয়াসে রেফ্রিজারেট করে দেবো। কিন্তু ডু নট ফ্রিজ দ্য ইউরিন স্যাম্পলস অ্যাজ দিস ক্যান ড্যামেজ সেলুলার এলিমেন্টস। তাহলে একদম ফ্রিজ করে দেবো না, বরফ যেন না হয়ে যায়। রেফ্রিজারেশন ক্যান কিপ দ্য স্যাম্পল স্টেবল ফর আপ টু 24 আওয়ার্স। তাহলে রেফ্রিজারেশন করে আমরা কতক্ষণ রাখতে পারি? 24 আওয়ার্স রাখতে পারি। ইফ রেফ্রিজারেশন ইজ নট পসিবল, উই ক্যান ইউজ কেমিক্যাল প্রিজারভেটিভ। তাহলে যদি রেফ্রিজারেশন এর ব্যবস্থা না থাকে, তাহলে আমরা কেমিক্যাল প্রিজারভেটিভ ইউজ করতে পারি কখনো কখনো। যেমন এক্সাম্পল হচ্ছে বোরিক অ্যাসিড কন্টেনার। তাহলে এ হচ্ছে ইউরিন কালেকশন অ্যান্ড রেফ্রিজারেশন প্রিজার্ভেশন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ কন্ডিশন মে গিভ এ ফলস নেগেটিভ নাইট্রেট টেস্ট? এটাও ভালো কোয়েশ্চেন, মানে ডিটেলসে পড়া থাকলে এটাও পড়া যাবে। তাহলে অপশন হচ্ছে গিয়ে লং ব্লাডার ইনকিউবেশন টাইম, প্রেজেন্স অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, হাই নাইট্রেট ডায়েট, আর 4 নম্বর হচ্ছে শর্ট ব্লাডার ইনকিউবেশন টাইম। আনসার হচ্ছে শর্ট ব্লাডার ইনকিউবেশন টাইম। তো এবার একটু ডিটেলসে পড়লে ব্যাপারটা বোঝা যাবে। তো নাইট্রেট টেস্টটা কী জিনিস? A urine nitrate test is a dipstick screening test for urinary tract infection by detecting nitrates produced by certain bacteria. তাহলে কি হচ্ছে, ইউটিআই হলে কিছু কিছু ব্যাকটেরিয়া নাইট্রেট প্রডিউস করছে, সেই নাইট্রেটটা আমরা এই স্ক্রিনিং টেস্ট দিয়ে ডিটেক্ট করছি। তো তার মানে আমরা একটা বুঝতে পারি যে হ্যাঁ, তাহলে নাইট্রেট প্রডিউসিং ব্যাকটেরিয়া ওই ইউরিনে আছে, এটুকু আমরা ধরতে পারি স্ক্রিনিং টেস্ট। বলছে ইউরিন কন্টেন্স নাইট্রেটস বাট নট নাইট্রেটস। নর্মালি তাহলে ইউরিনে নাইট্রেট থাকে, নাইট্রাইট থাকে না। সার্টেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া লাইক ইকোলাই কনভার্ট দিস নাইট্রেট টু নাইট্রেট। তাহলে কিছু কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া লাইক ইকোলাই এই নাইট্রেটটাকে নাইট্রাইটে কনভার্ট করে। এ ডিপস্টিক উইথ কেমিক্যাল প্যাডস ইজ ডিপড ইন্টু দ্য ইউরিন
এ কালার চেঞ্জ ইন্ডিকেটস নাইট্রেটস। তাহলে আমরা যে স্টিকটা ইউরিনে ডোবাবো সেটাতে কালার চেঞ্জ হয়ে বুঝতে পারবো যে নাইট্রেট হয়েছে। A false negative nitrate test is in a urine analysis means the test is negative for UTI despite an infected being present. তাহলে এবার হচ্ছে ফলস নেগেটিভ, মানে নেগেটিভ এসছে কিন্তু আদৌ কিন্তু নেগেটিভ নয়, ইউটিআই আছে পেশেন্টের, ঠিক আছে, এবং ইউটিআইতে ওই ইকোলাইটাই আছে, তারপরেও রেজাল্ট নেগেটিভ আসতে পারে। তাহলে কী কী রিজন হতে পারে? রিজনস ফর ফলস নেগেটিভ নাইট্রেট টেস্ট: ইনফেকশনস কজড বাই ব্যাকটেরিয়া that do not produce the enzyme to convert nitrate to nitrate, such as Enterococcus species, Pseudomonas or Acinetobacter. তাহলে এগুলো মানে অন্য কোনো ব্যাকটেরিয়া যেগুলো নাইট্রেটটাকে নাইট্রেটে কনভার্ট করে না, সেরকম ব্যাকটেরিয়াতে যদি ইউটিআই হয় তাহলে নেগেটিভ আসবে। আচ্ছা, ইফ দ্য ইউরিন ডিড নট স্টে ইন দ্য ব্লাডার লং এনাফ ফর দ্য কনভার্সন প্রসেস টু অকার, তাহলে বলছি যে ব্লাডারে এই যে কনভার্সনটা হবে নাইট্রেট থেকে নাইট্রেট, তার জন্য কি টাইম লাগে, সেটা মোটামুটি কত 4 ঘন্টার বেশি হতে হবে। যদি বেশিক্ষণ ওই ব্লাডারে এসে ইউরিন স্টে না করে তাহলে কনভার্সন হবে না, তো সেক্ষেত্রে ইকোলাই থাকলেও আর নাইট্রেটটা তৈরি হবে না, ফলস নেগেটিভ রেজাল্ট আসবে। আর কি হাই ফ্লুইড ইনটেক ক্যান ডাইলিউট নাইট্রেট কনসেন্ট্রেশন বিলো দ্য ডিটেকশন থ্রেশহোল্ড। তো আমরা যে স্টিক দিয়ে করছি, স্ট্রিপ দিয়ে, তো সেই স্ট্রিপে আসতে গেলে একটা কনসেন্ট্রেশন দরকার হয়, যে মিনিমাম এত কনসেন্ট্রেশন হলে তখন এটা কালারটা চেঞ্জ হবে। দেখা গেল জল খেয়ে এমন হয়েছে যে ইউরিন ডাইলিউট হয়ে গেছে, তো তখন কী হবে, তাহলে ওই রেজাল্টটা নেগেটিভ দেখাবে। এ ল্যাক অফ ডায়েটারি নাইট্রেটস ইন দ্য পেশেন্টস ডায়েট। এবার পেশেন্ট যদি নাইট্রেট না খায় তাহলে ইউরিনে নাইট্রেট আসবে না, আর সেই নাইট্রেটে কনভার্ট হতে পারবে না। সো ল্যাক অফ ডায়েটারি নাইট্রেট ইজ এ কজ ফর ফলস নেগেটিভ নাইট্রেট টেস্ট। আর কি হতে পারে? ইউরিন পিএইচ লেস দেন 6। আর লাস্ট হচ্ছে হাই লেভেলস অফ ভিটামিন সি ক্যান প্রডিউস ফলস নেগেটিভ রেজাল্টস। তো এই হচ্ছে মোটামুটি ফলস নেগেটিভ কী কারণে হতে পারে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইনক্রিজেস ইউরিন গ্লুকোজ উইদাউট ইনক্রিজিং প্লাজমা গ্লুকোজ। এটা কনসেপ্টের কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। সো অপশানস হাই কার্বোহাইড্রেট ইনটেক, প্রেগনেন্সি, ইনসুলিন থেরাপি, ফাস্টিং। আনসার হচ্ছে প্রেগনেন্সি। তাহলে এখানে কি বলেছে যে ব্লাডে সুগার বাড়ছে না কিন্তু ইউরিনে সুগার পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো এটাকে কি বলছে? রেনাল গ্লাইকোসোরিয়া, মানে রেনাল বা কিডনির কারণে গ্লাইকোসোরিয়া হচ্ছে। নর্মালি কী হয়, এমনি একটা ডায়াবেটিক পেশেন্টের ব্লাডে গ্লুকোজ বাড়লো, সেই এক্সট্রা গ্লুকোজটা ইউরিনের মাধ্যমে বেরোচ্ছে, তার মানে ইউরিনে বাড়লো, মানে ব্লাডে বাড়লো প্রথমে, তারপর ইউরিনে বাড়লো, এবং ইউরিনে বাড়ার কারণটা হচ্ছে ব্লাডে বাড়ার জন্য। কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে, ব্লাডে থেকে যাচ্ছে কিন্তু ইউরিন দিয়ে বেশি বেশি যাচ্ছে গ্লুকোজ, তো সেটাকে বলছে রেনাল গ্লাইকোসোরিয়া। তো ইট লিডস টু ইনক্রিজ ইউরিন গ্লুকোজ উইদাউট রাইজিং প্লাজমা গ্লুকোজ, এটা বললাম। এবার তাহলে কজেস কী কী? একটা হচ্ছে ফ্যামিলিয়াল কারণে বা জেনেটিক, তারপর এটা হচ্ছে ফ্যানকনি সিনড্রোম, এটা একটা ডিজিজ। কমনলি যেটা হচ্ছে প্রেগনেন্সি ডিউ টু ইনক্রিজড জিএফআর অর ডিক্রিজড রেনাল টিউবুলার রিঅ্যাবজর্পশন, ঠিক আছে। তো প্রেগনেন্সিতে এই রেনাল গ্লাইকোসোরিয়া হয়ে থাকে। আর বিভিন্ন মেডিকেশনও দেখা যেতে পারে, লাইক SGLT2 ইনহিবিটর, এটা একটা সুগারের ওষুধ। নেক্সট হচ্ছে দ্য মেজর বায়োকেমিক্যাল কজ অফ পোস্টপ্রান্ডিয়াল হাইপারগ্লাইসিমিয়া ইন টাইপ 2 ডায়াবেটিস। এটাও টাফ কোয়েশ্চেন, বেশ না জানা থাকলে পড়া মুশকিল। তো অপশানস দিয়েছে ইনক্রিজড হেপাটিক গ্লুকোজ আপটেক, এক্সেস ইনসুলিন সিক্রেশন, রিডিউসড ফার্স্ট ফেজ ইনসুলিন রিলিজ, আর হচ্ছে ইনক্রিজড রেনাল গ্লুকোজ লস। তাহলে কোয়েশ্চেনটা হলো যে পোস্ট প্র্যান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া মানে খাওয়া দাওয়া করার পর যে সুগারটা বাড়ছে ব্লাডে, হাইপারগ্লাইসেমিয়া, পোস্ট প্র্যান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া। তো এর টাইপ 2-তে কী কারণে হচ্ছে? সো আনসার ইজ রিডিউসড ফার্স্ট ফেজ ইনসুলিন রিলিজ। তাহলে ডিটেলসে বললে দ্য মেজর
chemical cause of postprandial hyperglycemia in type 2 diabetes is the failure to suppress endogenous glucose production, hepatic gluconeogenesis and glycogenolysis after meals. It is primarily due to insulin resistance and a delayed or deficient first phase insulin response. তাহলে বেসিক ডিফারেন্স কি টাইপ 1 আর টাইপ 2 এর মধ্যে? টাইপ 1 ডায়াবেটিসে মেইনলি অটোমিউন কারণেই হোক সেলগুলোই ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তার ফলে ইনসুলিন বেরোতে পারছে না। আর টাইপ 2 মেইন কারণ হচ্ছে ইনসুলিন বেরোচ্ছে কিন্তু সেটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে তার প্রতি, সেটা কাজ করতে পারছে না। তো এবার এখানে যেটা বলছে টাইপ 2 ডায়াবেটিসে পোস্টপ্রান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া হওয়ার কারণ বলছে যে ফেলিউর টু সাপ্রেস এন্ডোজেনাস গ্লুকোজ প্রোডাকশন আফটার মিলস। তাহলে আমাদের যে শরীরে গ্লুকোজ, একটা তো আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছি, সেখান থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। এছাড়া নন কার্বোহাইড্রেট থেকেও বা অন্যান্য সোর্স থেকে গ্লুকোজ তৈরি হতে পারে। তার একটা মেইন হচ্ছে গিয়ে গ্লাইকোজেন ভেঙে গ্লাইকোজেনালিসিস হয়ে গ্লুকোজ তৈরি হওয়া। আরেকটা হচ্ছে গ্লুকোনেজেনেসিস, অন্যান্য ফ্যাট থেকে এসব থেকে গ্লুকোজ তৈরি হওয়া, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। তো এই দুটো যখন আমরা খাচ্ছি, এমনিতে তো খাওয়ার পর রক্তে সুগার বেড়ে যাচ্ছে, গ্লুকোজ বেড়ে যাচ্ছে, তো তখন তো ওই প্রসেসগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে ওই প্রসেসগুলো তখনও কন্টিনিউ হচ্ছে। তো একদিকে আমরা খাচ্ছি তার জন্য বাড়ছে সুগার, আবার ওই যে অন্যান্য সোর্স থেকে যে গ্লুকোজ তৈরি হওয়ার যে প্রসেসটা সেগুলো কন্টিনিউ হচ্ছে, তাহলে তো বেশি বাড়বে। তো এক্ষেত্রে এটাই হচ্ছে। তো বলছে যেটা কেন হচ্ছে, এটা হচ্ছে ডিউ টু ইনসুলিন রেজিস্ট্যান্স। তো ইনসুলিন রেজিস্ট্যান্স তো টাইপ 2 ডায়াবেটিস হয়ই, আর তার সাথে হচ্ছে কি ডিলেড অর ডেফিসিয়েন্ট ফার্স্ট ফেজ ইনসুলিন রেসপন্স। সেটা কি জিনিস? দ্য ফার্স্ট ফেজ ইনসুলিন রেসপন্স ইজ দ্য ইনিশিয়াল র্যাপিড রিলিজ অফ ইনসুলিন আফটার এ গ্লুকোজ স্পাইক। তাহলে আমরা যে খাচ্ছি বা যে কোনো কারণে, মেনলি খাওয়ার জন্যই, খাওয়ার পর ব্লাডে গ্লুকোজ বাড়ছে, তার রেসপন্স হিসাবে ইনসুলিন বেরোনোর কথা, সেটাকে কাউন্টারেক্ট করার জন্য। তাহলে নর্মালি যেটা হয়, আমরা খেলাম, গ্লুকোজ বাড়লো, সেটাকে কমানোর জন্য ইনসুলিন বেরোলো। তো এই টাইপ 2 ডায়াবেটিস যেটা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে না, তার ফলে গ্লুকোজ বেশি পোস্টপ্রান্ডিয়ালি বেড়েই থাকছে। এটাকে বলছে ফার্স্ট ফেজ ইনসুলিন রেসপন্স। সেটা ডেফিসিয়েন্ট হচ্ছে বা একদম থাকছে না বা ডিলেড হচ্ছে। তো এই হচ্ছে রেনাল, এই হচ্ছে আমাদের কজ। আর হচ্ছে এবার সেকশন বি, ক্রিটিক্যাল কেয়ার, একদম কোর্স থেকে কোশ্চেন থেকে, কোর্স সিলেবাস থেকে। ফার্স্ট কোশ্চেন হলো হুইচ কমপ্লিকেশন ক্যান অকার ইফ এ চেস্ট টিউব ইজ ইনসার্টেড টু ইনফেরিয়ারলি। যদি আমরা একটা চেস্ট টিউব যে চেস্টে ঢোকানো হচ্ছে খুব অনেকটা নিচের দিকে চলে যাই, তাহলে কী অসুবিধা হতে পারে? তাহলে অপশান হচ্ছে ব্রেন হেমাটোমা, লিভার অর স্প্লিন ল্যাসেরেশন, পালমোনারি কন্টিউশন, নিউমোনিয়া। এটা ইজি কোশ্চেন, লিভার অর স্প্লিন ল্যাসেরেশন। আচ্ছা, ইনসার্টিং এ চেস্ট টিউব টু ইনফেরিয়ারলি, যদি আমরা খুব বেশি নিচে ঢোকাই, মানে টিপিক্যালি বিলো দ্য 8th rib, ক্যান রেজাল্ট ইন ইঞ্জুরি টু ইন্ট্রা অ্যাবডোমিনাল অর্গানস, স্পেসিফিক্যালি লিভার রাইট সাইড অর স্প্লিন লেফট সাইড। তাহলে আমাদের ডান দিকে লিভার আছে, সে লিভারে হতে পারে, অথবা বাঁ দিকে স্প্লিন আছে, সেই দুটো ইঞ্জুরি হতে পারে যদি আমরা খুব বেশি লাংসের নিচের বর্ডারের দিকে আমরা চলে যাই। তাহলে এখানে একটা কথা আছে, বা এখানে জিজ্ঞেস করতে পারে যে তাহলে ট্রায়াঙ্গেল অফ সেফটির নাম শুনেছো, এটা কী জিনিস? তো এটা হচ্ছে ফর চেস্ট টিউব ইনসারশন, ইট ইজ অ্যান অ্যানাটমিক্যাল এরিয়া অন দ্য চেস্ট ওয়াল। তার ডিফাইন এরিয়াটা কি, লাইনটা কি, বা ডিলিনিয়েশনটা কি? ডিফাইন্ড বাই দ্য ল্যাটারাল বর্ডার অফ পেক্টোরালিস মেজর অ্যান্টেরিয়রলি, anterior border of latissimus dorsi posteriorly, and a horizontal line at the nipple level, usually 4th or 5th intercostal space. তো এই যে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, এটাকে বলছে ট্রায়াঙ্গেল অফ সেফটি। আমরা চেস্ট টিউব সাধারণত এই এরিয়াতেই আমরা ঢোকানোর চেষ্টা করি, যাতে বাকি কোনো ইঞ্জুরিগুলো কম হয়। তাহলে এই ছবি আছে এখানে, এই যে সামনে হচ্ছে পেক্টোরালিস মেজর, তার পিছনের বর্ডারটা, আচ্ছা পেছনের মাসেল আছে ল্যাটিসিমাস ডরসি, তার অ্যান্টেরিয়র বর্ডার, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে নিপেল লাইনের যে হরিজন্টাল লাইনটা, সেটা। তাহলে এই ট্রায়াঙ্গুলার এরিয়া ব্লু কালার যেটা,
ওইটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ সেফটি। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যারোসেল থেরাপি ইজ জেনারেলি অ্যাভয়েডেড ইন পেশেন্টস উইথ হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশনস। কোন কন্ডিশনে আমরা অ্যারোসেল থেরাপি দেবো না? মাইল্ড কাফ, অ্যাক্টিভ হিউমেটিসিস, আপার রেসপিরেটরি ইনফেকশন, কন্ট্রোলড অ্যাজমা। তাহলে অপশন হচ্ছে অ্যাক্টিভ হিউমেটিসিস। তো অ্যারোসেল থেরাপি ইজ ইউজ টু ডেলিভার মেডিকেশনস, কীরকম? ব্রঙ্কোডাইলেটর, স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, এগুলো ডিরেক্টলি টু দ্য এয়ারওয়েজ। তাহলে আমরা অ্যারোসেল থেরাপি দিয়ে ওই ওষুধগুলোকে ডিরেক্টলি এয়ারওয়েতে দিতে পারছি। তাহলে কখন কখন আমরা এই অ্যারোসেল থেরাপিগুলো দিই? অ্যাকিউট ব্রঙ্কোস্পাজম, ব্রঙ্কোকনস্ট্রিকশন লাইক অ্যাজমা, সিওপিডি অ্যান্ড এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস, তো এইগুলোতে আমরা ব্রঙ্কোডাইলেটর, স্টেরয়েড এগুলো দিয়ে থাকি। তারপরে যে ল্যারিঙ্গোট্রাকে ব্রঙ্কাইটিস, এপিগ্লুটাইটিস অ্যান্ড সিস্টিক ফাইব্রোসিস, এগুলো তো মানে বিভিন্ন ইনফেকশন হচ্ছে ভেতর দিকে, ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস পুরো ধরে, এপিগ্লুটাইটিস, এইগুলোতে আমরা বিভিন্ন রকম মেডিকেশন দিয়ে থাকি। আচ্ছা, নিড ফর স্পুটাম ইন্ডাকশন, মোবিলাইজেশন অফ থিক সিক্রেশন অ্যান্ড হিউমিডিফিকেশন অফ ড্রাই গ্যাসেস। তো এটা যখন পেশেন্টকে স্পুটাম টেস্ট করার জন্য দেওয়া হয় কিন্তু স্পুটাম পেশেন্ট তুলতে পারছে না, তো তখন আমরা এরকম দিয়ে থাকি যাতে স্পুটামটা বের হয়, সেটা হচ্ছে স্পুটাম ইন্ডাকশন। আচ্ছা, এইবার আরেকটা যে মোবিলাইজেশন অফ থিক সিক্রেশন, যেটা আইসিইউতে করা হয়ে থাকে, যে থিক সিক্রেশনটাকে বের করার জন্য আমরা কিছু কিছু জিনিস দিয়ে থাকি যাতে সিক্রেশনটা থিন হয়, আমরা বের করতে পারি সাকশন করে তাড়াতাড়ি। আচ্ছা, আর হচ্ছে ডেলিভারিং ব্রঙ্কোডাইলেট্রিস, কর্টিকোস্টেরয়েডস, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্টস অর অ্যান্টিবায়োটিক্স ডিরেক্টলি টু দ্য লাংস। লাস্টে হচ্ছে ম্যানেজমেন্ট অফ পোস্ট এক্সটিউবেশন ইডিমা অর আপার ইয়ারে ইনফ্লামেশন। তো মানে ওটি হয়েছে বা অনেকদিন আইসিইউতে ছিল পেশেন্টের টিউব, তো তার জন্য পোস্ট এক্সটিউবেশন ইডিমা হয়ে গেছে, ইঞ্জুরি হয়েছে বা ট্রমা হয়েছে, ইনফ্লামেশন হয়ে আছে, তো সেই ক্ষেত্রে আমরা এগুলো বিভিন্ন ড্রাগ আমরা দিয়ে থাকি এগুলোকে কমানোর জন্য। তো অ্যারোসেল থেরাপি আমরা কখন দেবো না? কন্ট্রাইন্ডিকেশনস, নোন হাইপার সেন্সিটিভিটি অর অ্যালার্জি টু দ্য স্পেসিফিক ড্রাগ বিং ডেলিভারি, যে ড্রাগটা আমরা দেবো তার প্রতি যদি অ্যালার্জি থাকে তাহলে আমি সেটা দেবো না, অ্যাভয়েড করবো। আচ্ছা, আরেকটা হচ্ছে সিভিয়ার কার্ডিওভাস্কুলার ইনস্টেবিলিটি ফর সার্টেন ব্রঙ্কোডাইলেটরস। তাহলে সিভিয়ার কার্ডিওভাস্কুলার ইনস্টেবিলিটি লাইক হার্ট ফেলিওর, অ্যারিথমিয়া এইসব হয়ে থাকলে আমরা কিছু কিছু ব্রঙ্কোডাইলেটর অ্যাভয়েড করবো, যেগুলো সাইড এফেক্ট হচ্ছে কার্ডিয়াক ডিসরিথমিয়া। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পিপিস ইউজড ইন মেকানিক্যাল ভেন্টিলেশন প্রাইমারি টু, কেন পিপ দেওয়া হয়ে থাকে? রিডিউস টাইডাল ভলিউম, ইনক্রিজ এফআরসি, ইনক্রিজ ডেড স্পেস, রিডিউস ইন্সপিরেটরি টাইম। আনসার হচ্ছে ইনক্রিজ এফআরসি। আচ্ছা, পিপ মানে কি? তাহলে পজিটিভ এক্সপিরেটরি প্রেশার ইজ ইউজড ইন মেকানিক্যাল ভেন্টিলেশন প্রাইমারি টু ইনক্রিজ এফআরসি, 2 নম্বর হচ্ছে প্রিভেন্ট অ্যালভিউলার কোলাপস, অ্যান্ড লাস্টলি হচ্ছে রিক্রুট কোলাপসড অ্যালভিউলাই। তো এইগুলো করার জন্য আমরা পিপ দিয়ে থাকি। ইট ইনক্রিজেস দ্য সারফেস এরিয়া ফর গ্যাস এক্সচেঞ্জ বাই কিপিং অ্যালভিউলাই ওপেন, হুইচ সিগনিফিকেন্টলি ইমপ্রুভস আর্টেরিয়াল অক্সিজেন স্যাচুরেশন। তাহলে যখন এক্সপিরেশন হচ্ছে তখন ছোটো হতে 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 একসময় ওয়ালগুলো লেগে যাওয়ার কথা ছিল, তার ফলে বাকি গ্যাসটা অ্যালভিউলাই থেকে টোটালি বেরোতে হবে, যতটুকু আর বেরোনোর কথা ততটুকু বেরোতে পারছে না। তো এই জিনিসটাকে পিপ দিয়ে আমরা ফুলিয়ে রাখি, মানে যতটা বেরোনোর কথা অ্যালভিউলাই থেকে গ্যাস পুরোটা যেন বেরিয়ে আসতে পারে। তো এইভাবে ভালো ভেন্টিলেশন এবং অক্সিজেনেশন মেনটেন করে। বাই মেনটেনিং এয়ারওয়ে প্রেশার অ্যাবভ অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যাট দ্য এন্ড অফ এক্সপিরেশন, পিপ রিডিউসেস ভিলি, মানে ভেন্টিলেটর ইন্ডিউসড লাং ইঞ্জুরি। তো কারণ হচ্ছে বারবার যদি ওই যে এয়ারওয়ের ওয়ালগুলো যদি ঘষা লাগে একজনের সাথে, তাহলে ওই জায়গায় ইঞ্জুরি হতে পারে বারবার, যার থেকে ভিলি হয়ে থাকে, তো সেটাকে এটা প্রিভেন্ট করছে। তো এগুলো হচ্ছে পিপের ফাংশন। নেক্সট হচ্ছে আইসোলেশন প্রিকশনস ফর এ পেশেন্ট উইথ ক্লস্ট্রিডিওডস ডিফিসিলি শুড ইনক্লুড। এটা ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি বলেই আমরা মেনলি বলে থাকি। এখানে কোশ্চেনে ক্লস্ট্রিডিওডস দিয়েছে। ওকে, তো তার অপশন কি? এয়ারবোর্ন প্রিকশন, ড্রপলেট প্রিকশন, কন্ট্যাক্ট প্রিকশন, N95 মাস্ক। মানে তাহলে
একটা পেশেন্টের ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি ইনফেকশন হয়েছে, তার থেকে আমরা আইসোলেশন রেখে, তার মানে কীভাবে আমরা নিজেকে বা এর থেকে ইনফেকশন যাতে স্প্রেড না হয় সেটা আমরা করব। তো আনসার ইজ কন্ট্যাক্ট প্রিকশনস। তাহলে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি ইজ এ ব্যাকটেরিয়া দ্যাট causes severe diarrheal infection, often after antibiotic use. Infection is typically caused by a disruption of the normal gut bacteria due to antibiotic use. That's why called antibiotic associated diarrhea. তাহলে এই যে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি মেইনলি কী করছে, তাহলে ডায়রিয়া করছে। তো এই ডায়রিয়াটাকে বলছে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। দেখা গেছে যে অন্য কোনো কারণে, যে কোনো কারণেই হোক, পেশেন্ট অনেকদিন ধরে অ্যান্টিবায়োটিক পেয়েছে, সেই অ্যান্টিবায়োটিক নর্মাল যে গাট ফ্লোরা সেটাকে নষ্ট করে দিয়েছে। তার ফলে কী হবে, সেখানে এই ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি ইনফেকশন হয়ে একটা সিভিয়ার ডায়রিয়া করবে। তো যেহেতু অ্যান্টিবায়োটিক ইউজের পরে হয়ে থাকছে, সেই জন্য এটাকে বলছে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। আচ্ছা, এটা কী করে স্প্রেড হয়? ইট স্প্রেস ভায়া দ্য ফিকা ওরাল রুট, ওপেন ইন হেলথ কেয়ার সেটিংস, থ্রো কন্টামিনেটেড সারফেস অ্যান্ড হ্যান্ডস। তাহলে এইভাবে স্প্রেড হয়ে থাকে কন্টামিনেটেড সারফেস, হ্যান্ডস, এগুলো দিয়ে। তো মানে তার মানে মেইন হচ্ছে কন্ট্যাক্ট ট্রান্সমিশন। আচ্ছা, স্পোর্টস আর সেড ইন ফিসেস অ্যান্ড ক্যান কন্টামিনেট সারফেসেস, ইকুইপমেন্ট অ্যান্ড হ্যান্ডস। তাহলে মেইনলি স্পোর্ট দিয়ে ট্রান্সমিশনটা হচ্ছে, স্পোর্ট হিসাবে। দ্য স্পোর্টস আর রেজিস্ট্যান্ট টু অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার্স অ্যান্ড ক্যান সার্ভাইভ অন সারফেসেস ফর এ লং টাইম, মেকিং দেম ইজিলি ট্রান্সমিসিবল ইন হসপিটালস। তাহলে এই যে স্পোর্টগুলো বেরোচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি অ্যালকোহল রেজিস্ট্যান্ট হ্যান্ড রাব দিয়ে যে আমরা হাত রাব করে থাকি আইসিইউতে, সেইগুলোতে এগুলো রেজিস্ট্যান্ট, এই জন্য আর বেশি সমস্যা। বাকি যেমন আমরা অন্য অন্য ব্যাকটেরিয়া যেগুলো আমরা প্রিভেন্ট করতে পারি অ্যালকোহল স্যানিটাইজার দিয়ে, এটা কিন্তু করা যাচ্ছে না। এই কারণেই এটাকে আলাদা কন্ট্যাক্ট ট্রান্সমিশনের এগেনস্টে আইসোলেশন রাখতে হবে। পেশেন্টস আর অফেন প্লেসড ইন আইসোলেশন উইথ কন্ট্যাক্ট প্রিকশনস টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ দ্য ব্যাকটেরিয়া। ডায়াগনোস কী করে করবো? এরকম কিন্তু দেখা যায় আইসিইউতে এই পেশেন্টের এরকম ডায়াগনোস হয় প্রায়। তো কী করে ডায়াগনোস করবো? ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি প্রডিউসিং টক্সিনস ইন স্টুল। তাহলে এই ব্যাকটেরিয়া কিছু টক্সিন তৈরি করে স্টুলে, সেই টক্সিনগুলো আমরা ডায়াগনোস যদি করতে পারি স্টুল পাঠিয়ে স্টুলের মধ্যে, তাহলে ডায়াগনোসিস কনফার্ম। আর ট্রিটমেন্ট কি? স্পেসিফিক অ্যান্টিবায়োটিক্স সাচ এজ ওরাল ভ্যাঙ্কোমাইসিন। ঠিক আছে, তো এটুকু বলে যথেষ্ট ক্রস কোয়েশ্চেনের জন্য। A patient with HIV refuses to inform their spouse. The doctor is uncertain whether to keep confidentiality or warn the partner. This is an example of, তাহলে একটা পেশেন্ট HIV ধরা পড়েছে, এবার ডক্টর বুঝতে পারছে না যে তার যে স্পাউস আছে, হাজব্যান্ড ওয়াইফ, তাকে ইনফর্ম করবে কি করবে না। তো এটাকে আমরা কিসের এক্সাম্পল বলবো? এথিক্যাল কনফ্লিক্ট, নেগলিজেন্স, ম্যালপ্র্যাকটিস, ফিউটিলিটি। আনসার ইজ এথিক্যাল কনফ্লিক্ট বা এথিক্যাল ডাইলেমা। তাহলে কনফ্লিক্ট বিটুইন পেশেন্টস রাইট টু কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড দ্য ডক্টরস ডিউটি টু ওয়ার্ন অ্যান্ড আইডেন্টিফাইয়েবল থার্ড পার্টি অ্যাট রিস্ক। তাহলে এক্ষেত্রে দুটো জিনিস কাজ করছে। একটা হচ্ছে পেশেন্টের রাইট আছে তার ডিজিজটাকে অন্যদের না বলা, মানে রাইট টু কনফিডেন্সিয়ালিটি। দেখবে যেগুলো টেস্ট হয় এইচআইভির জন্য, সেগুলো সবসময় ডিসক্লোজ করা হয় না, মানে গোপন রাখা হয়, সিক্রেট রাখা হয়। ঠিক আছে, তাহলে এটা কেন? এটা হচ্ছে কি যাতে তাকে সমাজের মধ্যে বিভিন্ন না পড়তে হয় আর কি, আইসোলেশন বা করতে না হয়, ডিসক্রিমিনেশন তার প্রতি না হয়, সেটাকে করার জন্য, আটকানোর জন্য। আর আরেকটা এক্ষেত্রে যেটা হচ্ছে যে আইডেন্টিফাইয়েবল থার্ড পার্টি রিস্ক, মানে তার হাজব্যান্ড বা ওয়াইফ, তাহলে সে তো ইমিডিয়েট রিস্কে আছে, একদম নোন রিস্ক। তো সেই ক্ষেত্রে তাকে জানানো একটা কর্তব্য। তো এখানে এই দুটো জিনিস কন্ট্রাডিক্ট করছে। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন একটা এক্সাম্পল অফ এথিক্যাল ডাইলেমা বা কনফ্লিক্ট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন ACLS দ্য রিকমেন্ডেড চেস্ট কম্প্রেশন রেট ফর অ্যাডাল্ট ইজ। তাহলে এটা কমন কোয়েশ্চেন একদম, এটা সবারই পারার কথা। আনসার ইজ 100 to 120 পার মিনিট। তাহলে কোয়ালিটি অফ চেস্ট কম্প্রেশনস বা গুড কোয়ালিটি অফ চেস্ট কম্প্রেশন, এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তাহলে কী ক্রাইটেরিয়া দিয়ে যে চেস্ট কম্প্রেশনের কোয়ালিটি আমরা বুঝতে পারবো?
একটা হচ্ছে রেট, মিনিমাম 100 হতে হবে, মানে অ্যাটলিস্ট 100, মানে তাহলে 100 to 120 কম্প্রেশনস পার মিনিট। ডেপথ অ্যাটলিস্ট 2.5 ইঞ্চেস বা 5 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, অ্যালাউ কমপ্লিট চেস্ট রিকোয়েল, তাহলে দুটো চেস্ট কম্প্রেশনের মাঝখানে চেস্টকে রিকোয়েল হওয়ার সুযোগ দিতে হবে, টাইম দিতে হবে। আচ্ছা, কম্প্রেশন টু ভেন্টিলেশন রেশিও কত হবে? 30:2। ইফ এন অ্যাডভান্সড এয়ারওয়ে লাইক ইটিটি সুপ্রাকনোটিক এয়ারওয়ে ইজ ইন প্লেস, তাহলে সেই রেশিওটা কত হবে? 10 ব্রিথস পার মিনিট, মানে কন্টিনিউ কম্প্রেশনস উইদাউট পজিং ফর ব্রিথস, কারণ এক্ষেত্রে আমরা আলাদাভাবে ব্রেথ দিচ্ছি, আলাদাভাবে কম্প্রেশন দিচ্ছি। ঠিক আছে, কোন এটার জন্য ব্রেথ দেওয়ার জন্য কম্প্রেশনকে হ্যাম্পার করতে হচ্ছে না। লাস্ট হচ্ছে চেঞ্জ কম্প্রেশনস এভরি 2 মিনিটস, ওই 2 মিনিট সাইকেল আছে, তার এভরি 2 মিনিট কিন্তু কম্প্রেশন হাত বদল হবে। ওকে, আচ্ছা, হুইচ কন্ডিশন ইজ মোস্ট কমনলি ট্রিটেড উইথ ডেইলি চেস্ট ফিজিওথেরাপি, তাহলে কোনটা বেশি চেস্ট ফিজিওথেরাপিতে আমরা ট্রিট করে থাকি? পালমোনারি এম্বোলিজম, সিস্টিক ফাইব্রোসিস, নিউমোথোরাক্স, টিউবারকুলোসিস। তাহলে আনসার হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। তাহলে সিস্টিক ফাইব্রোসিস এমন একটা ডিজিজ যেখানে প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে, সিগ্রেশন তৈরি হয়, ক্রনিক ডিজিজ। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের চেস্ট ফিজিওথেরাপির অনেক রোল আছে। তো ডেইলি চেস্ট ফিজিওথেরাপি ইনভলভস টেকনিক্স লাইক পারকাশন, ভাইব্রেশন, postural drainage, usually performed 1 to 4 times daily to clear mucus from lungs, improve oxygenation and aid breathing. It lasts 20 to 40 minutes, often done before meals. তাহলে এই হচ্ছে বিভিন্ন মেথড যেগুলো দিয়ে চেস্ট ফিজিওথেরাপি করা হয়। মোটামুটি 1 থেকে 4 বার দিনে করা হয়ে থাকে। একটা সেশন 20 to 40 মিনিটস হতে পারে এবং খাওয়ার আগে দেওয়া হয় যাতে ভমিটিং না হয়ে যায়, অ্যাসপিরেশন না হয়ে যায়। ওকে, রিকমেন্ডেড ফর ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, মানে হচ্ছে সিওপিডি, সিস্টিক ফাইব্রোসিস, ব্রঙ্কিয়াক্টিসিস, নিউমোনিয়া অ্যান্ড পোস্ট অপারেটিভ রিকভারি, এইসব হচ্ছে তার ইন্ডিকেশন। শুড বি অ্যাভয়েডেড ইন পেশেন্টস উইথ অ্যাক্টিভ হিমোটিসিস। হ্যাঁ, একদম এটা মনে রাখতে হবে, সবসময় মাথায় রাখতে হবে যে পেশেন্টের ব্লিডিং হচ্ছে, মিনস হিমোপটিসিস হচ্ছে, তাকে কিন্তু একদম চেস্ট ফিজিওথেরাপি দেওয়া যাবে না। ঠিক আছে, এছাড়া রিব ফ্র্যাকচার্স, আনট্রিটেড নিউমোথোরাক্স, এগুলোতে কন্ট্রাইন্ডিকেটেড চেস্ট ফিজিওথেরাপি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ বান্ডেল বেসড অ্যাপ্রোচ হেল্পস রিডিউস ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। ঠিক আছে, ফ্রিকোয়েন্ট ভেন্টিলেটর সার্কিট চেঞ্জেস ইরেসপেক্টিভ অফ নিড, হেড অফ বেড এলিভেশন, ডেইলি রেডিনেস টু উইন, ওরাল কেয়ার, সাবগ্লোটিক সাকশন। 3 নম্বর হচ্ছে রুটিনলি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স ফর অল ভেন্টিলেটেড পেশেন্টস। আর 4 নম্বর হচ্ছে অনলি স্টেরিলাইজিং ভেন্টিলেটর টিউবিং ওয়ান্স উইক। তাহলে ভ্যাপ মানে ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়াতে কোন বান্ডেল বেসড অ্যাপ্রোচটাকে নেওয়া হয়, ফলো করা হয়? তাহলে অপশন হচ্ছে হেড অফ বেড এলিভেশন, ডেইলি রেডিনেস টু উইন, ওরাল কেয়ার, সাবগ্লোটিক সাকশন। A bundle-based approach implementing a set of evidence-based practice simultaneously significantly reduces ventilator-associated pneumonia in ICUs. তাহলে এই যে মানে এই জিনিস মানে কি, বান্ডেল বেসড অ্যাপ্রোচ মানে হচ্ছে অনেকগুলো মেজার্স একসাথে অ্যাপ্লাই করা হচ্ছে সাইমালটেনিয়াসলি। ঠিক আছে, এটা এখানে যেন আছে, আরেকটা আছে সেপসিসের মধ্যে আছে, বান্ডেল হিসেবে আমরা মেজারগুলো নিই। আচ্ছা, কী কম্পোনেন্টস অফ এই ভ্যাপ বান্ডেল বেসড অ্যাপ্রোচের কী কী আছে? এলিভেটিং দ্য হেড ইন অফ দ্য বেড, কতটা 30 to 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা বেডটাকে, মাথা দিকটাকে উঁচু করব। ডেইলি ওরাল কেয়ার, ক্লোরহেক্সিডিন দিয়ে। আচ্ছা, সাবগ্লোটিক সাকশনিং করবো। আর হচ্ছে অ্যাসেসিং রেডিনেস টু উইন, সবসময় দেখবো যে কত তাড়াতাড়ি পেশেন্টকে উইন করা যায় কিনা। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এ টেম্পোরারি ট্রান্সভেনাস pacemaker works primarily by delivering electrical impulses to stimulate myocardial depolarization, detecting blood pressure changes to contract the heart, cooling myocardium to slow heart rate, delivering mechanical shocks like a defibrillator. তাহলে টেম্পোরারি পেসমেকার যেগুলো ট্রান্সভেনাস পেসমেকার সেটা কীভাবে কাজ করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, জানতে হবে, এগুলো ভবিষ্যতে অনেক কাজে লাগবে।
So answer is delivering electrical impulses to stimulate myocardial depolarization. তাহলে কী জিনিস টেম্পোরারি ট্রান্সভার্স পেসমেকার? এটা হলো এক ধরনের লাইফ সেভিং ইমার্জেন্সি ডিভাইস দ্যাট ইউজেস ক্যাথেটার with an electrode inserted via a large vein into the heart's right ventricle to regulate dangerously slow or irregular heart rate. তাহলে এটা একটা ইমার্জেন্সি লাইফ সেভিং প্রসিডিউর, যেখানে কী করা হয়, একটা ক্যাথেটার যার মাথায় ইলেকট্রোড থাকে, সেটা সেন্ট্রাল লাইনের মাধ্যমে আমরা ঢুকিয়ে দিই কোথায়? পেশেন্টের রাইট ভেন্ট্রিকেলে। ইন্ডিকেশন কি? যখন পেশেন্টের হার্ট রেট একদম খুব কমে গেছে, ট্র্যাডিকার্ডিয়া অথবা ইরেগুলার হয়ে গেছে, ভাইটাল আনস্টেবল হয়ে যাচ্ছে, এরকম সেই সময় ক্ষেত্রে। দ্য ইলেকট্রোড অর লিড কানেক্টস টু অ্যান এক্সটার্নাল পালস জেনারেটর। তাহলে ওই যে আমরা ঢোকাচ্ছি, হার্ট অব্দি পৌঁছাচ্ছে লিড, তার সাথে ইলেকট্রোড লাগানো, সেটা বাইরে কোথায় থাকছে? একটা মেশিনের সাথে রাখছে ছোটো, সেটাকে বলছে পালস জেনারেটর, যেটা এই পালসটাকে ইলেকট্রিক্যাল পালসটাকে জেনারেট করছে। দ্য জেনারেটর ডেলিভার স্মল ইলেকট্রিক্যাল ইম্পালসেস থ্রু দ্য লিড টু স্টিমুলেট দ্য হার্ট মাসল, ensuring it contracts and pumps blood effectively. ওকে, তাহলে এইভাবে কাজ করছে টেম্পোরারি পেসমেকার। এই ছবিতে দেওয়া আছে, এখানে বাইরে ইলেকট্রিক্যাল পালস জেনারেটর আছে, সেখান থেকে পেসিং কেবল, ট্রান্সমিটার পেসিং ওয়্যার দিয়ে আলটিমেটলি কোথায় পৌঁছাচ্ছে কি? এই যে রাইট ভেন্ট্রিকেল, হার্টের রাইট ভেন্ট্রিকেলে। ডান দিকের ছবিতে দেখা যাচ্ছে একটা সেট পুরো। তো এটা যখন দেখবে প্র্যাকটিক্যালি তখন আরও মনে থাকবে। এই যে এখানে একটা ছবি দিয়ে দেখা যাচ্ছে পালস জেনারেটরের ছবি। এই বিভিন্ন রকম নব থাকে, আমরা বিভিন্ন আউটপুট রেট এগুলো সব অ্যাডজাস্ট করতে পারি। ওকে, তাহলে ইন্ডিকেশন অফ টেম্পোরারি পেসমেকিং কি? সিমটোমেটিক ব্র্যাডিকার্ডিয়া, হার্ট ব্লক after heart attack, adverse effects of certain medications are following heart surgery. Okay, আর লাস্ট হচ্ছে গিয়ে মাল্টি মডালিটি বেডসাইড মনিটরস ক্যান সাইমালটেনিয়াসলি মনিটর অল এক্সেপ্ট। তাহলে মাল্টি মডালিটি মনিটর যেগুলো আমরা ইউজ করি, সেগুলো কোনটা করতে পারেন না। এটা কমন কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন। আনসার হলো ব্লাড গ্লুকোজ। তাহলে কী করতে পারে সেগুলো তোমরা পড়েছো, জানা। ইসিজি, এনআইবিপি, SpO2, রেসপিরেটরি রেট, বডি টেম্পারেচার, ক্যাপনোগ্রাফি। এছাড়া কী করতে পারে? সিবিবি দেখানো যেতে পারে। হ্যাঁ, সেন্ট্রাল লাইন করা থাকলে, অথবা ইনভেসিভ ব্লাড প্রেশার মনিটরিং যদি আর্টারি লাইন করা থাকে, সেটাও আমরা দেখতে পারি। ঠিক আছে, তো এটা এক্সট্রা। সো এই মোটামুটি আপাতত। হ্যাঁ, পরে যদি সময় পাই আরও করে দেবো। তো সবার কাছে এটাই সাজেশন যে যেগুলো থিওরি কোশ্চেন আছে সেগুলো টপিকগুলো পড়ে যাও, কোশ্চেন যেন এখান থেকে জিজ্ঞেস করলে পারা যায় আর কি, তার জন্য। ওকে, সো বেস্ট অফ লাক ফর দ্য ইন্টারভিউ। ওকে, টাটা।